গুড ইভিনিং এভরিওয়ান। 22শে সেপ্টেম্বর 2024 আমরা রিডিং সেশন নিতে যাচ্ছি আমাদের এক্সামিনীদের সাথে। তার জন্য আমরা যে প্যাসেজটা চুজ করেছি সেটা কেমব্রিজ 18 এর টেস্ট 2 প্যাসেজ 3 পেজ 48 এ। প্যাসেজটার নাম হচ্ছে অ্যান আইডেল সিটি। তারপরে লেখা আছে লিওনার্দো দ্য ভিঞ্চি's আইডেল সিটি ওয়াজ সেঞ্চুরিজ এহেড অফ ইটস টাইম। বাংলায় ট্রান্সলেশন করার দরকার নাই। সেঞ্চুরিজ এহেড অফ ইটস টাইম বলতে আপনারা বুঝতেই পারছেন যে তাদের সময়ের থেকে অনেক এগিয়ে ছিল, মানে খুবই অ্যাডভান্সড একটা জিনিস ঘটনা ঘটেছিল আর কি। তো এই প্যাসেজটায় আমরা যে কোশ্চেন দিকে বেশি করে ফোকাস করবো আজকের এই অংশে, সেটা হচ্ছে 27 থেকে 33, ট্রু ফলস নট গিভেন। আমরা ট্রু ফলস নট গিভেন এর আমাদের যে প্রবলেম গুলো আছে সেগুলোকে আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। ক্লাসে আমরা ট্রু ফলস নট গিভেন এর একটা প্র্যাকটিস করি সবসময়, সেই প্র্যাকটিসটা আপনাদের মনে আছে কিনা। তো এই প্র্যাকটিসটা আপনারা যারা আমার ক্লাস করেছেন সবাইকে মোটামুটি আমি করেছিলাম। সেটা হচ্ছে যে ধরেন আপনার প্যাসেজের ইনফরমেশনটা হচ্ছে জন ড্রাইভস এ কার। এইটুকুর উপর বেস করে নিচের স্টেটমেন্ট গুলোর কোনটা ট্রু, কোনটা ফলস, কোনটা নট গিভেন আপনাদেরকে বের করতে হবে। না, এই প্র্যাকটিসটা আপনাদের মনে আছে কিনা চলেন তো আমরা দেখি। বলেন তো দেখি, 1 নম্বরটা ট্রু, ফলস না নট গিভেন সবাই? 1 নম্বরটা ট্রু, ফলস না নট গিভেন, কারো মনে নেই? ইমু, আরিশা, নেহা? স্যার দেখতেছি। এক ট্রু নম্বর স্যার। স্যার হবে ট্রু। স্যার। 1 নম্বরটা হচ্ছে ট্রু। 1 নম্বরটা কেন ট্রু হচ্ছে? কারণ আমরা ইনফরমেশন অনুযায়ী এই স্টেটমেন্টকে বলতে পারছি যে হ্যাঁ এটা সত্য। এটাই আসলে মূল টার্গেট। আমরা বলতে পারছি হ্যাঁ এটা সত্য ইনফরমেশন অনুযায়ী আর কি। মানে প্যাসেজে যে তথ্যটা আছে সেটা হচ্ছে যে জন গাড়ি চালায়, তাহলে এটা তো সত্য। গাড়ি জন দ্বারা চালানো হয়, এটা সত্য। ওকে, বুঝলাম। এবার দ্বিতীয় বাক্যটাকে আমরা দেখবো দেখবো দ্বিতীয় বাক্যটাকেও আমরা ট্রু বলতে পারছি কিনা। জন নোজ হাউ টু ড্রাইভ, এটাতে আপনারা অনেকে স্ট্রাগল করেছিলেন ক্লাসের সময়। এটা আমাকে বলেন তো দেখি, জন গাড়ি চালাতে জানে, এই কথাটাকে কি সত্য বলা যাবে না যাবে না? ট্রু স্যার। এই কথাটাকে সত্য বলা যাবে, কারণ যেহেতু জন গাড়ি চালায় তার মানে সে গাড়ি চালাতে জানে। মানে এই তথ্যটাকে ট্রু বলে প্রমাণ করে দিচ্ছে। এই তথ্যটাকে সাপোর্ট করছে যে হ্যাঁ এটা সত্য। তো সাপোর্ট করছে কিনা মানে এগ্রি করছে কিনা, দেখবেন বাক্যে এই কথাটাই লেখা থাকে যে ডাজ দ্য ইনফরমেশন সাপোর্ট দ্য ইনফরমেশন। চলে যাবে। তো যেহেতু সাপোর্ট করছে আমরা 2 নম্বরকে বলতে পারছি যে হ্যাঁ এটা সত্য, জন নোজ হাউ টু ড্রাইভ। না, এবার 3 নম্বর বাক্যটাকে আমরা দেখবো যে 3 নম্বর বাক্যটাকে আমাদের এই ইনফরমেশনটা সাপোর্ট করছে নাকি করছে না। ড্রাইভিং ইজ অ্যান আননোন স্কিল টু জন, সত্য না মিথ্যা বলেন তো কথাটা? এটা মিথ্যা হবে। এই কথাটা মিথ্যা। মিথ্যা। ফলস। এই কথাটা আসলে মিথ্যা। আপনি বলবেন যে না এটা তো সত্য না, জন গাড়ি চালাতে জানে না, এই কথাটা সত্য না, জন তো গাড়ি চালায়। তার মানে জনের কাছে ড্রাইভিংটা আননোন স্কিল না। এই যে না বলতে পারলে আমাদের কাছে অ্যান্সারটা দিতে হয় হচ্ছে ফলস বা নো। আমরা বলতে পারছি না, না, এটা সত্য নয়। না এটা সত্য নয় বলতে পারলে অ্যান্সারটা হয় হচ্ছে ফলস। পরের বাক্য, জন ইজ ইনকেপেবল অফ ড্রাইভিং, জন গাড়ি চালাতে সক্ষম না। আপনি বলবেন না এটা এটাও হচ্ছে ফলস। হ্যাঁ আপনি বলবেন এটাও সত্য না, কারণ আমি জানি এই বেটা গাড়ি চালাইতেছে, তাহলে এটাতে তুমি কিভাবে বলো যে সে গাড়ি চালাতে জানে না? না, এবার 5 এবং 6, আপনাদের নিশ্চয়ই মনে আছে 5 এবং 6 হয়েছিল নট গিভেন। বাট বাট মনে রাখতে হবে কেন এটা নট গিভেন হয়েছিল। এটা নট গিভেন হয়েছিল কারণ আপনারা 5 এবং 6কে হ্যাঁও বলতে পারবেন না, নাও বলতে পারবেন না। জন ড্রাইভস এ নিউ কার, এটার 90% কথাই সত্য, জন ড্রাইভ করে গাড়ি। কিন্তু একটা তথ্য অতিরিক্ত দেওয়া আছে এ নিউ। জনের গাড়িটা নতুন নাকি নতুন না, এই তথ্যটাকে আপনি হ্যাঁ বা না বলতে পারছেন না। রাইট? সো আপনি এটার অ্যান্সার দেবেন হচ্ছে নট গিভেন। সো এটাকে আপনি দেবেন নট গিভেন। পিটার ড্রাইভস এ কার, এটাকে কিন্তু স্টুডেন্টরা অনেক সময় ফলস দিয়ে দেয়।
রাইট? পিটার ড্রাইভস এ কার, এই তথ্যের উপর ভিত্তি করে। কিন্তু এটা নট গিভেন। কেউ কি ব্যাখ্যা করতে পারবেন যে কেন 6 নম্বরটা নট গিভেন? জন ড্রাইভস এ কার কারণ পিটার নিয়ে তো এখানে কোনো ইনফরমেশনই ছিল না। ছিল না। ওই আমাদের ইনফরমেশন কাকে নিয়েছিল আরিশা? জনকে নিয়ে। জনকে নিয়ে। জন যদি গাড়ি চালায় তাহলে পিটার যে গাড়ি চালায় না এটা প্রমাণ হয় না। কিন্তু আরিশা, আমি যদি এই জি লাইনটা লিখতাম তাহলে কি হতো বলেন তো দেখি। যদি আমি লিখতাম অনলি জন ড্রাইভস এ কার, বলেন তো দেখি এবার অ্যান্সার কি আসতো? কিন্তু এখানে অনলি বলছে স্যার, এখানে ইনফরমেশনটা একটু অতিরিক্ত আসছে ফলস না? হতে না না, ফলস এটা প্যাসেজ, এটা ধরেন প্যাসেজ। প্যাসেজে তো অতিরিক্ত ফলস থাকবেই, হতে এটা হবে। প্যাসেজ। ঠিক আছে, এইটা হচ্ছে। এটা প্যাসেজ। হুম। প্যাসেজে গিয়ে আপনি দেখলেন যে শুধুমাত্র জনই গাড়ি চালায়। প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করেছে পিটার গাড়ি চালায়। শুধু যদি জন গাড়ি চালায় তাহলে এবার চিন্তা করেন আর কেউ কি গাড়িটা চালায়? না, আর তো কেউ চালায় না, তখন এটা ফলস হয়ে যেত। এক্স্যাক্টলি, তাহলে পিটারও চালায় না, যেহেতু কেউ চালায় না তাহলে পিটারও চালায় না। তখন কিন্তু অ্যান্সারটা ফলস আসবে, বাট এখন আপাতত এটার অ্যান্সার হচ্ছে given। এইটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়। সবাই ওকে? বুঝতে পেরেছি। এই ছবিটা আপনাদের দিয়ে দিই, আপনারা একটু ডাউনলোড করে রাখেন এটা। জি স্যার, এই অনলি নিয়ে প্যাচ লেগে যেত মাঝে মাঝে। প্যাচ তো লাগবে, প্যাচ লাগবে, ছাড়াতে হবে আবার। প্যাচ না লাগলে মজা, রিডিং এর মজাই হচ্ছে এই প্যাচ গুলা। জি স্যার। এবার আমরা বেসিক আলোচনাটা শেষ করলাম, এবার আমরা হচ্ছে আমাদের আজকের একটা কোশ্চেন দেখবো। দেখি তো কোশ্চেন গুলো আমাদেরকে কনফিউজ করতে পারে নাকি পারে না। আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, পুরো প্যাসেজটা বাদ দিয়ে। ট্রু ফলস নট গিভেন এর প্রথম প্রশ্নটা জিজ্ঞেস করছে 27 নম্বর। পিপল ফার্স্ট রেফার টু, people first referred to Leonardo da Vinci as a genius 500 years ago। আমাদেরকে এই কথাগুলো ম্যাচ করার চেষ্টা করতে হবে। আপনি বেশি চিন্তা করবেন না এটা নিয়ে, আপনি জাস্ট খেয়াল করবেন যে কি বলেছে। এখানে কয়েকটা জায়গায় জোর দিয়েছে, জোরের বা স্পেসের জায়গাগুলোকে খেয়াল করবেন। আপনাদের যখন রিডিং আরো ভালো হয়ে যাবে তখন আপনারা জোরের জায়গাগুলোতে মানে ম্যাচ করাটা আরো ভালো মতো বুঝতে পারবেন। এখানে কয়েকটা জায়গায় জোর দিয়েছে, জোর দেওয়ার একটা জায়গা হচ্ছে ফার্স্ট কথাটাকে, জিনিয়াস কথাটাকে, হুম, 500 ইয়ার্স অ্যাগো এই কথাটাকে। লিওনার্দো দি ভিঞ্চিকে শুধু জিনিয়াস বললেই চলবে না, ওকে ফার্স্ট জিনিয়াস বলতে হবে 500 বছর আগে। যদি এই তথ্যগুলো ম্যাচ না করে এটাকে আপনি ট্রু বলতে পারবেন না। ওকে, কিন্তু এটাকে আপনি ফলস বলতে পারবেন যদি আপনি প্রমাণ করতে পারেন যে না, 500 বছর আগে ওকে প্রথম জিনিয়াস বলা হয় নাই। আর যদি আপনি হ্যাঁ বা না বলতে না পারেন তাহলে আপনার অ্যান্সারটা আসবে নট গিভেন। ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে আরেকটা জিনিসকে খেয়াল খেয়াল করানোর অভ্যাস আমি আপনাদেরকে করাই। ট্রু ফলস নট গিভেন এর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই লাইনটার মেইন ভার্ব কোনটা। হোয়ার ইজ দ্য মেইন ভার্ব? কেউ কেউ বলতে পারবেন এটা মেইন ভার্ব কোনটা? এনিওয়ান বলতে পারলে কি খাবো? রেফার। রেফার। স্যার। এটার মেইন ভার্ব হচ্ছে রেফার্ড। হ্যাঁ, ঠিক আছে। পিপল ফার্স্ট রেফার্ড টু লিওনার্দো দা ভিঞ্চি অ্যাজ জিনিয়াস 500 ইয়ার্স অ্যাগো। তো এটা যদি আপনি প্যাসেজে গিয়ে প্রমাণ করতে পারেন যে হ্যাঁ, ওকে প্রথম রেফার করা হয়েছিল 500 বছর আগে জিনিস হিসেবে, হ্যাঁ রেফার করা হয়েছিল, না রেফার করা হয়নি, এইভাবে আপনি হচ্ছে প্রমাণ করার চেষ্টা করবেন। হ্যাঁ রেফার করা হয়েছিল, তারপর বাকি অংশ আর কি, হ্যাঁ তাকে রেফার করা হয়েছিল, বা না তাকে রেফার হয়নি। কবে হয়নি? 500 বছর আগে রেফার করা হয়নি। তো তাকে রেফার করা হয়েছিল নাকি হয়নি, এইটা ধরে আমরা আসলে প্রমাণ করতে পারবো। চলেন আমরা একটু প্যাসেজে যাই, দেখি 500 বছর লিওনার্দো দা ভিঞ্চি কোথায় আছে আসলে।
হুম, চোখে পড়তেছে কিছু? 500, 500, লিওনার্দো দা ভিঞ্চি, এনিথিং? শুরুর দিকেই আছে। জিনিয়াস কথাটার মিনিং কি এখানে দেওয়া আছে? না, দেয়া নেই বোধ হয়। এই প্যাসেজ সলভ করতে করতে আমি আপনাদেরকে জিনিয়াস কথাটা কোত্থেকে আসছে শব্দটা সেটা আমি আপনাদেরকে একটু বলি। জিনিয়াস একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দটা এসেছে হচ্ছে জেনাস শব্দ থেকে। তো জেনাস বা এই শব্দটা আহ, আবার এসেছে বিগটেন শব্দ থেকে আর কি। এখন বিগটেন বা বাইগটেন শব্দটার মিনিং হচ্ছে পুত্র সন্তানের বাবা। তার মানে একদম প্রথম দিকে যখন ধরেন ল্যাঙ্গুয়েজ ফর্ম হচ্ছে, এই এই অ্যাংলো স্যাক্সন ল্যাঙ্গুয়েজটা বা ল্যাটিন শব্দগুলো, ওই সময়ে যে বংশের আহ ধরেন একজনের কথা চিন্তা করেন, সে হচ্ছে এই বংশের বাতি, মানে সব বংশের হচ্ছে সবচেয়ে মেইন লোক। ধরেন তার নাম হচ্ছে ই কালু খা। তো কালু খা হচ্ছে অন্য এলাকা থেকে এখানে এসে এই দ্বীপ বা এই চর সে দখল করে সে হচ্ছে এখানে বসত করতেছে। এখন কালু খা হচ্ছে বিশাল বীর। হুম। এবং কালু খার হচ্ছে ছেলে সন্তান আছে কয়েকজন, 4 জন ধরেন ছেলে সন্তান আছে। এলাকার লোকজন কালু খাকে জিনিয়াস বলবে। কেন জিনিয়াস বলবে? কারণ কালু খার ছেলে সন্তান আছে। এখন কালু খার যে ছেলেগুলো আছে, সেই ছেলেগুলা আবার হচ্ছে মোটামুটি বীর, তারা মারামারি টারামারি করতেছে, চট্টর দখল করতেছে। কিন্তু এই ছেলেগুলোর সবগুলা জিনিয়াস না। বলেন তো কালু খার কোন ছেলেরা জিনিয়াস? কে বলতে পারবে? কালু খার ওই ছেলেগুলাই জিনিয়াস যেই ছেলেদের আবার ছেলে সন্তান আছে। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে প্রথমত জিনিয়াস শব্দটা ইউজ হতো হচ্ছে ওই লোকদের সম্পর্কে, মানে বেটা মানুষদের সম্পর্কে যাদের ছেলে সন্তান আছে। আমি বলতেছি না যে এখন আপনারা এই ইউজ ব্যবহার করুন, বাট আমাদের এখানে কি আজকে কোনো জিনিয়াস আছে? কেউ জিনিয়াস আছে? নাই না? আপনাদের কারো হাজবেন্ড আছে জিনিয়াস? না আপনাদের আপনাদের কারো হাজবেন্ড আছে জিনিয়াস? স্যার, আমারটা তো না। তো এটা হচ্ছে স্যার, এইভাবে মেয়েদের কি বলে? মেয়েদেরকে জিনিয়াস বলা হতো না। অতীতকালে মেয়েদেরকে কিন্তু আসলে মানুষ বলে ছেলেদেরকে। হ্যাঁ, মানুষ বলে গণ্য করা হতো না। এটা অতীতকালের কথা বলতেছি। আমাকে এটা নিয়ে গালাগাল করলে কোনো লাভ নাই। আমি আমি এটা বিশ্বাস করি। ওকে। আমি জাস্ট হিস্ট্রির কথা বলতেছি। ফারহানা, আমার উপর রাগ করে লাভ নাই। বাট হিস্ট্রিক্যালি জিনিয়াস বলা হতো, আজকে থেকে জেনে রাখবেন, জিনিয়াস বলা হতো ওই সমস্ত বেটা মানুষদেরকে যাদের আবার ছেলে সন্তান আছে। সময়ের সাথে সাথে স্যার আপনি কি শব্দটা জিনিয়াস? চেঞ্জ হয়েছে। হুম। স্যার আপনি কি জিনিয়াস? না না না, আমি জিনিয়াস থেকে দূরে আছি। আমার বাবা জিনিয়াস অবশ্য। আমার বাবা তাহলে আমি জিনিয়াস। আর দাদা বাবা সব জিনিয়াস। আমার দাদাও জিনিয়াস, হ্যাঁ। আমার দাদাও জিনিয়াস। এনিওয়ে, তো চলেন আমরা তাহলে এবার একটু প্রথম কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি। People first referred to Leonardo da Vinci as genius 500 years ago. এই জায়গাটুকু এখন আমরা একটু পড়বো আমাদের পক্ষ থেকে। প্রথমে পড়ে আমাদেরকে কে শোনাবে? ফারহানা বা আরিশা, আপনারা যারা এটা পড়তে চাচ্ছিলেন বলেন, কে পড়বেন? লাইনটা পড়ুন, আমি হেল্প করে দিব, সমস্যা নেই। হ্যাঁ, ফারহানা পড়ুন পড়ুন। আনমিউট। জিনিয়াসটা কি এখনো এরকমই বোঝাচ্ছে নাকি? আমরা চলেন দেখি দেখি এটার মিনিং কি, আমরা তো জানি না, প্যাসেজেই তো দেখতে পাবো। দ্য ওয়ার্ড জিনিয়াস, পড়েন পড়েন। The word genius is universally associated with the name of Leonardo da Vinci, a true Renaissance man. রেনেসাঁ He em- he embodied he embodied scientific spirit, artistic talent, and humanistic sensibilities. 500 years have passed since Leonardo da Vinci died in his tomb at Chateau du এটার উচ্চারণ Toulouse. যদি ফারহানা করতে পারে তাহলে ফারহানাকে আমি হচ্ছে কাচ্চি ভাইয়ের কাচ্চি খাওয়াবো। আর আমাকে চা খাওয়ান না, মিথ্যা বলছেন। আরিশা, চেষ্টা কর না। ফারহানা, এটা বলতে পারলে
কাচ্চি ভাইয়ের কাচ্চি খাবো বলেন। এটা পারি না স্যার। সাথে ডু ক্ল লু, সাথে ডু ক্ল এটা লু, এটা একটা ফ্রেঞ্চ শব্দ। ওকে লিওনার্দো দা ভিঞ্চি ফ্রান্সে মারা আউট। গেছে, প্যারিসে আর কি। সো না, প্যারিসে না, ট্যুর শহরে সে মারা গিয়েছিল। তো এটার উচ্চারণ আপনার করতে পারে কোনো চান্সই নাই, কিন্তু সাটে মানে হচ্ছে ই আর কি, বড় কি বলে জিনিসটাকে, দুর্গ আছে না, কেল্লা আছে না, লালবাগ কেল্লার মতো বড় কেল্লা, এগুলোকে সাটে বলে। সাথে সাথে, আমি ট না, সাথে বলে। সাথে দু ক্ল লু, সাথে দু ক্ল লু। তো 500 বছর আগে সে হচ্ছে মারা গেছে। তার সাথে তার যে প্রাসাদটা ছিল, সেই প্রাসাদ ফ্রান্সের ট্যুর নামক শহরের বাইরে, সাথে দু লুকে সে মারা গেছে। ইয়েট লাস্ট লাইনটা ফারহান একটু পড়ুন, আমরা তারপর বিবেচনা করবো অ্যান্সার। Yet far from fading into insignificance, his thinking has carried down the centuries and still surprises today. ওকে, তো এটা থেকে এবার আমরা একটু সামারিটা বোঝার চেষ্টা করি যে কি বলেছে। জিনিয়াস শব্দটা আসলে কার সাথে মিশে আছে? লিওনার্দো দা ভিঞ্চির সাথে মিশে আছে। সে রেনেসা যুগের একজন মানুষ। রেনেসা যুগ বলতে আর্টের রেনেসা ঘটেছিল একটা সময়, যখন হচ্ছে পরিবর্তন এসেছিল আর্টের অনেক কিছুই, এবং মানুষের চিন্তা ভাবনার, ওই সময়টাকে বোঝাচ্ছে। সেই সময়ের একজন খুবই বিখ্যাত লোক হচ্ছেন লিওনার্দো ডিক্যাপ্রিও বলতে নিছি আমি, দা ভিঞ্চি। আর আরেকজন ছিল মিকেল অ্যাঞ্জেলো। এই দুজন হচ্ছে খুবই সিগনিফিকেন্ট দুজন লোক, সমবয়সী আর কি। তো ও হচ্ছে সায়েন্টিফিক একজন মানুষ, তার সায়েন্সের কাজ আছে, তার আর্টের কাজ আছে, এবং সে মানবতাবাদীও বটে। তার মৃত্যু 500 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তার সিগনিফিকেন্স কিন্তু কমে নাই। তার যে চিন্তা ভাবনা গুলো এখনো মানুষজন হচ্ছে আশ্চর্য করে দিচ্ছে প্রতিনিয়তই। যাতে বুঝতে পারছি, এবার আপনার আমাকে বলেন এই কথাটাকে, সেটা হচ্ছে হ্যাঁ রেফার করা হয়েছিল, না রেফার করা হয়নি, কোনটা বলতে পারতেছেন বলেন। তাকে 500 বছর আগে স্যার করা হয়েছিল, হ্যাঁ। বলতে পারতেছি না স্যার, আরিশা, কোনোটাই তো যাচ্ছে না স্যার। কোনটাই যাবে না কেন? ভালো করে পড়েন। স্যার এই যে ফার্স্ট রেফার্ড যে জিনিসটা, এইটা তো আসলে মিলতেছে না। জিনিয়াস হিসেবে তাকে প্রথম প্রথম কথাটা তার বলে নাই। প্রথম যে প্রথম তাকে ওয়ার্ড 500 বছর আগে, এটা আমি প্রমাণ পাচ্ছি না, তার মানে হ্যাঁ বলা যাচ্ছে না। এবার না। 500 বছর আগে প্রথম রেফার করা হয় নাই, এটার কোনো প্রমাণ আছে কিনা যে 500 বছর আগে তাকে প্রথম রেফার করা হয় নাই, অন্য কোনো সময় তাকে রেফার করা হয়েছে, এরকম কোনো প্রমাণ আছে কিনা? কখন না তাকে স্যার, আমার প্রথম মনে রেফার করা হচ্ছে হয়েছে, এটাও নাই। তো যখন আপনি হ্যাঁ বা না কোনোটাই বলতে পারবেন না, তখন আপনার অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। এটার অ্যান্সার হবে হচ্ছে এটার একটা এক্সাম্পল দেন ফলস এর, মানে বা ট্রুর, এটা কিভাবে হইলে মানে এটা হইতো, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যেতাম। ঠিক আছে। আমরা এটা কেবলমাত্র তখনই ট্রু দিতে পারতাম যদি এটার কোনো জায়গায় এটা লেখা থাকতো, এই যে 500 বছর আগে, এই যে এর লিখেছেন 500 বছর হ্যাভ পাস সিন্স লিওনার্দো ডাইড, না বলে আমরা যদি এটা বলতাম 500 years হ্যাভ পাস সিন্স লিওনার্দো, এখান থেকে আমি একটু দাগ দিয়ে দেখাই, ফার্স্ট লিওনার্দো ওয়াজ রেফার্ড, বা কল্ড বা নেমড, কোনো সিনোনিম আর কি, অ্যাজ জিনিয়াস। 500 বছর পার হয়ে গেছে সিন্স লিওনার্দো ওয়াজ ফার্স্ট রেফার্ড, ফার্স্ট কথাটাও আসলে থাকতে হবে, নাহলে ওইটা আমরা এটাকে নট গিভেনই দিতে হবে। ওয়াজ ফার্স্ট রেফার্ড কল্ড বা নেম অ্যাজ জিনিয়াস। কেবলমাত্র যদি এই লাইনটা থাকতো, তাহলে আমরা এটাকে ট্রু দিতে পারতাম। আর আমরা ফলস দিতে পারতাম কয়েক ভাবে, যদি আমরা এরকম কোনো লাইন পেতাম, সিন্স হিজ বার্থ, সিন্স হিজ চাইল্ডহুড,
ও তার শৈশব থেকেই জিনিয়াস হিসেবে পরিচিত ছিল। প্রায় 550 বছর আগে থেকেই সে জিনিয়াস হিসেবে পরিচিত ছিল। যদি এই কথাটা থাকতো তখন আমরা বলতে পারতাম যে না, তাকে 500 বছর আগে আসলে প্রথম জিনিয়াস বলা হয়নি, তাকে তার আগেও জিনিয়াস বলা হয়েছে। বা যদি আমরা এরকম একটা লাইন পেতাম, only recently started to call him genius. Only recently people started to call him genius. কেবলমাত্র সাম্প্রতিক সময়ে মানুষজন তাকে জিনিয়াস বলা শুরু করেছে। এই কথাগুলো যদি আমরা পেতাম তাহলে আমরা এটাকে ফলস বলতে পারতাম। সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে এই লাইনটা জি পেলে স্যার। আমরা বলতাম ফলস, এটা ফলস, এটা পেলেও ফলস বলতে পারতাম। শুধুমাত্র এইরকম কিছু একটা লাইন পেলে এটাকে আমরা ট্রু বলতে পারতাম। যেহেতু এগুলোর কোনোটাই আমরা পাই নাই, আমরা পাইছি 500 বছর আগে বেটা মরে গেছে, তাদের জিনিয়াস কবে বলা হয়েছে এটাকে হেও বলা যাচ্ছে না, নাও বলা যাচ্ছে না। অ্যান্সার আমাদের অবশ্যই হবে হচ্ছে নট গিভেন। জাতি, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। ওকে, চ্যাট বক্সে একটা ছবি দিয়ে দিচ্ছি, স্যার লাস্টের মানে ভিডিও আমি যে ট্রু ফলস গুলা করব, দেন হচ্ছে দুই একটা যদি কনফিউজিং থাকে আপনাকে গ্রুপে আমরা শেয়ার একটু করবো। সলভ করে দেবেন। নতুন যে গ্রুপটা করেছি এই গ্রুপে আমরা শেয়ার করবো, তাহলেই হবে আর কি। হুম। ওকে, আমি থ্যাংক ইউ স্যার। আমার কেন যেন আমি মানে ঢুকতে পারতেছি না। সো এখানে আমরা হচ্ছে শেয়ার করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমটার অ্যান্সারটা বুঝতে পারলাম। চলেন আমরা দ্বিতীয় টাইপের সলভ করি, আরেকটা সলভ করি সবাই। এখানে আমাদের জন্য ল্যান্ডমার্ক হচ্ছে কোনগুলো, আর কি জিনিস আমাদের প্রমাণ করতে হবে চলেন আমরা দেখি। দ্য কারেন্ট, এখানে একটা জোর দিয়ে বলা কথা, কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস, বর্তমানে যে ক্লাইমেট ক্রাইসিসটা হচ্ছে সেটার কথা বলতেছে, অতীতের 200-100 বছর আগেরটা না। is predicted to cause more death, এখানে আবার জোর দিছে more death than the plague। বর্তমান ক্লাইমেট ক্রাইসিস বেশি কজ করবে মোর ডেথ দেন দ্য প্লেগ, প্লেগের চাইতে বেশি ডেথ নিয়ে আসবে। তো এখানে মেইন ভার্ব কোনটা? প্রেডিক্টেড, ঠিক আছে? প্রেডিক্টেড হচ্ছে এখানে মেইন ভার্ব, ঠিক আছে? কি প্রেডিক্ট করা হচ্ছে এটা আমরা একটু খেয়াল করি। প্রেডিক্ট করা হচ্ছে যে সে মোর ডেথ নিয়ে আসবে, কার তুলনায়? প্লেগের তুলনায়। হ্যাঁ, এরকম কোনো প্রেডিকশন করা হয়েছে? না, এরকম কোনো প্রেডিকশন করা হয় নাই। যদি বলি হ্যাঁ এরকম প্রেডিক্টেড করা হয়েছে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ট্রু। এমন কিছু প্রেডিক্টেড হয়েছে না। যদি প্রমাণ করতে পারি হ্যাঁ এমন কিছু প্রেডিক্টেড হয়েছে, তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে ট্রু। আর যদি দেখি যে না এমন কিছু প্রেডিক্টেড হয় নাই, অ্যান্সার দিব হচ্ছে ফলস। আর যদি দেখি হ্যাঁ বা না কোনোটাই বলতে পারছি না এটাকে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে নট গিভেন। চলুন আমরা এবার খুঁজি ক্লাইমেট ক্রাইসিস, প্লেগ, ডেথ, এগুলো একটু খুঁজি। আগের অ্যান্সারের লোকেশনের পরে এগুলো থাকার কথা। প্লেগ দেখতে পাচ্ছেন কেউ? জি স্যার, পরের প্যারাগ্রাফে, দ্বিতীয়তে। 3 নম্বর লাইন। 2 নাম্বার লাইন। কে পড়তে চাচ্ছেন এটা?
জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস আনমিউট করুন। আপ- রেনেসা। আপু যদি স্যার এটা কি রেনেসেন্স উচ্চারণ হবে না রেনে রেনেসা? কোন? এটার উচ্চারণ হচ্ছে রেনেসা। ফ্রেঞ্চ, রেনেসা। ফ্রেঞ্চ শব্দ। এগুলোতে প্রচুর অতিরিক্ত আসলে অ্যালফাবেট থাকে, উচ্চারণ হচ্ছে রেনেসা। সেটা তো জানতাম, কিন্তু সি থাকার কারণে একটু কনফিউজড হয়ে গেছিলাম। হ্যাঁ, জান্নাত। ওকে, বলতে। ও আচ্ছা, আপু জি বলবে। জি স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল পড়ুন। জি। The Renaissance marked the transition from the 15th century to modernity and took place after the spread of the plague in the প্লেগ, 14th প্লেগ, century. প্লেগ রোগের নাম আর কি, প্লেগ। Plague, right, which caused which caused a global crisis resulting in some 200 million deaths across Europe and Asia. Today, the world is on the কাস্প, কাস্প। cusp, cusp, cusp of a climate crisis, which is predicted to cause widespread displacement, extinctions, and death. If left unaddressed, then as now, radical solutions were called for to revolutions, the way people lived and safeguard humanity against ক্যাটাস্ট্রফি। catastrophe. Catastrophe. ক্যাটাস্ট্রফি মানে ক্রাইসিস কেই ক্যাটাস্ট্রফি বলেছে। আচ্ছা, দেখি আপনারা কি কি বুঝতে পেরেছেন। প্লেগ কত So সালে? এটা গ্লোবাল ক্রাইসিস আছে। আচ্ছা, প্লেগ কত সালে হয়েছিল, কোন শতাব্দীতে? 14তে স্যার। হ্যাঁ, 1400 শতাব্দীতে। ওই সময় গ্লোবাল ক্রাইসিস হয়েছিল, সবাই রাইট। কত মানুষ মারা গিয়েছিল? 200 মিলিয়নেরও 200 বেশি। মিলিয়ন। আর মিলিয়ন। সামনেই হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস হবে। ক্লাইমেট ক্রাইসিসে কত মানুষ মারা যাবে? এটা তো মানে আনপ্রেডিক্টেবল মনে হয় বুঝাচ্ছে। প্রেডিক্টেড টু কজ ওয়াইড স্প্রেড, মানে ডিসপ্লেসমেন্ট, এক্সটিংশন, মানে বিলুপ্ত, মৃত্যু, মানে এগুলো উল্লেখ করা যাচ্ছে না। এরকম কিছু মানে আনএড্রেস মানে হচ্ছে এরকম অর্থেই বুঝাচ্ছে না আচ্ছা স্যার? আচ্ছা আচ্ছা, সহজভাবে আমরা জিজ্ঞেস করি। প্রশ্নটা দিয়ে খেয়াল করেন। কারেন্ট ক্লাইমেট ক্রাইসিস ইজ প্রেডিক্টেড টু কজ মোর ডেথ দেন দ্য প্লেগ। প্লেগে কত মানুষ মারা গেছে? 200 মিলিয়ন। 200 200। মিলিয়ন। আর ক্লাইমেট ক্রাইসিসে কত মানুষ মারা যাবে? এটা তো বলা যাচ্ছে না। বলা যাচ্ছে না, তাহলে এটার অ্যান্সার কি আসবে বলা না গেলে? নট গিভেন। নট গিভেন। বলা না গেলে অ্যান্সার আসবে নট গিভেন। কারণ হচ্ছে খুব সোজা হিসাব। আমার কাছে যে টাকা আছে, মোকলেসের কাছে তার থেকে বেশি টাকা থাকবে। আমার কাছে আছে 2 টাকা, মোকলেসের কাছে বেশি টাকা থাকবে, এটা প্রমাণের জন্য আপনার জানতে হবে মোকলেসের কাছে কত টাকা থাকবে। যদি আপনি নাই বলতে পারেন মোকলেসের কাছে কত টাকা থাকবে, তাহলে তো আপনি বলতে পারলেন না যে বেশি না কম। সোজা হিসাব, রাইট? সো জি স্যার। ক্লাইমেট ক্রাইসিস প্লেগের চাইতে বেশি ডেথ হবে না মোর ডেথ হবে, মানে লেস ডেথ হবে, আমরা এটা জানি না। উই হ্যাভ নো আইডিয়া। কারণ এরকম কিছু প্রেডিক্টেড হয় নাই আসলে, রাইট? আমরা জানি না জিনিসটা হয়েছে কি হয় না, আমরা জানি না, উই হ্যাভ নো আইডিয়া, কারণ এটা দেয়া নাই। সো এই কারণে এটার অ্যান্সার হচ্ছে নট গিভেন। দেখেন তো এটা বুঝতে পারলেন কিনা। আমরা এখন নামাজের একটু বিরতি দিব, বাট সবাই একটু দেখেন বুঝতে পেরেছেন কিনা। জি স্যার। আচ্ছা, আজানের বিরতি। ওকে, আজানের একটু ব্রেক দিচ্ছি। ওকে, 28-এর পরে এবার আমরা 29-এ আসছি। 29 নাম্বারটা কি জানতে যাচ্ছে? 29, 30।
Some of the challenges we face today can be compared to those of earlier time. আজকাল আমরা যে প্রবলেমগুলোকে ফেস করি তার কিছুকে আর্লিয়ার টাইমের আগেকার সময়ের চ্যালেঞ্জগুলোর সাথে তুলনা করা যায়, ক্যান বি কম্পেয়ার্ড টু দোজ বলতে চ্যালেঞ্জকে বোঝাচ্ছে। সাম অফ দ্য চ্যালেঞ্জেস উই ফেস টুডে, আজকালকার আমাদের চ্যালেঞ্জের সাথে আর্লিয়ার টাইমের চ্যালেঞ্জের একটা তুলনা করা যেতে পারে। তাহলে আজকালকার চ্যালেঞ্জ আর্লিয়ার টাইমের চ্যালেঞ্জ দুইটার মধ্যে কম্পেয়ার করা যায়, এরকম কোন তথ্য আমরা দেখবো যে প্যাসেজে আছে কিনা। এটা আমরা বুঝবো কিভাবে আসলে? রেভলিউশনাইজ, এটার মধ্যে কোনো ল্যান্ডমার্ক খুব ভালো নাই আসলে। দেন অ্যাজ নাও, আচ্ছা এটা হচ্ছে কিছুটা এটার সাথে যাচ্ছে। সাম অফ দ্য প্রবলেমস, এইটা হচ্ছে খুব ভালোভাবে মডার্ন সিটি, এটা খুব ভালোভাবে ধরাটা টাফ হবে। বেটার হচ্ছে আপনারা যদি পরেরটা সলভ করেন, মানে 30 নাম্বারটা সলভ করেন, তাহলে কি হবে 28 এবং 30 এই দুটার লোকেশনের মাঝখানে আপনি 29 এর লোকেশনটাকে খুঁজে বের করতে পারবেন। সো আমি বলবো যে আমাদের উচিত 30 নম্বরটাকে সলভ করা, কারণ 30 নম্বরটাতে স্ট্যান্ডার্ড ল্যান্ডমার্ক আছে, আসলে আইডিয়াল সিটি শব্দটা আছে, 15th সেঞ্চুরি কথাটা আছে। সো এটাকে খুঁজে বের করাটা ইজিয়ার হবে। সো আমরা আজকালকার যে চ্যালেঞ্জ গুলো ফেস করি সেটা আগেকার সাথে তুলনা করা যায় কিনা এটা আমরা পরে আবার দেখবো। আপাতত আমরা দেখি লিওনার্দো দা ভিঞ্চির আইডিয়াল সিটি 1500 শতাব্দীতে কনস্ট্রাক্টেড হয়েছিল নাকি হয় নাই। আসলে প্যাসেজে গেলে আমরা কি দেখবো, আইডিয়াল সিটি কোথায় আছে? লিওনার্দো দা ভিঞ্চি, এই যে আইডিয়াল সিটি প্রজেক্ট, তাই না? এখানে একটা আইডিয়াল সিটি প্রজেক্ট আমরা দেখছি এবং লিওনার্দোর নামটা আমরা পেয়েছি। এই জায়গাটাকে আপনারা একটু খুঁজে দেখুন। আচ্ছা, যারা এতক্ষণ পড়ে নাই টড়ে নাই, এরকম কাউকে দিয়ে আমি পড়াই, দেখি তো তিশা বা শরীফা নাহার আপনারা পড়তে পারবেন? তৃষা, শরীফা কে আছেন? ফ্রি আছেন কিনা দেখেন। নিয়ামুল, মিতু নাচছেন, মিতু ডাক দিয়েছেন, মিতু জি স্যার। নিয়ামুল আছেন, শরীফা আছেন। শরীফাকে পড়ুক, তারপর নিয়ামুল এবং তারপর মিতু পড়বে। আচ্ছা, তো শরীফাকে আগে আমরা একটু পড়াই। শরীফা ম্যাম আপনি একটু পড়ুন তো দেখি। অ্যারাউন্ড 1486, Around 1486, after a pestilence that killed half the population in Italy, Leonardo turned his thoughts to urban planning problems. Following a typical Renaissance trend, he began to work on an ideal city project, which, due to its excessive cost, would remain unfulfilled. Yet, given that unsustainable urban models are a key cause of global climate change today, it's only natural to wonder how Leonardo might have changed the shape of modern cities. Leonardo da Vinci's ideal city was constructed in the 15th century. Around 1486 এ কি হলো, একটা কাজ করার পরে লিওনার্দো তার থটস কে নিয়ে আসলো আরবান প্ল্যানিং প্রবলেমে। ফলোইং এ টিপিক্যাল রেনেসাঁ ট্রেন্ড, সে শুরু করলো আইডিয়াল সিটি প্রজেক্টে কাজ করা। সে আইডিয়াল সিটি প্রজেক্ট নিয়ে কাজ করা শুরু করেছিল। ওকে, which due to its excessive cost would remain unfulfilled, was constructed, আর এখানে unfulfilled লিখেছে। Yet given the unsustainable urban model, a key cause for global climate change, it's only natural to wonder. এটা আনফুলফিল্ড রয়ে গিয়েছিল। এখানে 1486, এটা 15th সেঞ্চুরির ইন্ডিকেটর। 1486 মানে হচ্ছে আসলে 1500 শতাব্দীর ভিতরের অংশই আর কি। 1500 শতাব্দী
মানে যখন কোনো এইভাবে সেঞ্চুরি দিবে, ঠিক আছে, কোন একটা সংখ্যা দিয়ে বলবে অমুকতম সেঞ্চুরি, ওটা সালটা সবসময় হিসাব করবেন এই যে উপর থেকে -1 করে। সো ধরেন এখানে দিল 1500 শতাব্দী, তাহলে এটা শুরু হবে হচ্ছে আসলে 1400 থেকে, শেষ হবে 1499-তে। ওকে, সেঞ্চুরির হিসাবটা এইভাবে করে আর কি। তাহলে 1886 আসলে 1500 শতাব্দীর মধ্যেই পড়তেছে। তাহলে 1500 শতাব্দীতে এটা সে শুরু করেছিল বিজ্ঞান, কিন্তু সে শেষ করতে পারেনি। ওয়ার্ক অন আইডল সিটি প্রজেক্ট would remain unfulfilled, এটা কি শেষ পর্যন্ত আনফুলফিল্ড ছিল? একটু আমরা পরের প্যারাগ্রাফে দেখবো যেটা আসলে মানে কোনো মেনশন আছে কিনা যে এটা আসলে কবে শেষ হয়েছিল। ঠিক আছে, চলেন তো একটু দেখি প্যাসেজে এটা শেষ কবে হয়েছে। 15th সেঞ্চুরির কথা আরেকবার বলছে, আইডিয়াল সিটি। Also, the Renaissance is renowned as an era of incredible progress in art and architecture. It is rarely noted that the পড়া যাবে না, 15th হ্যাঁ পুরোটা পড়া যাবে না, আমরা একটু আইডিয়াল সিটি শব্দটা আবার একটু খুঁজি। আইডিয়াল সিটিটা শেষ হয়েছিল কবে? আইডিয়াল সিটি বুঝতে পারছেন? এই যে আইডিয়াল সিটির নিচে আবার আছে, দেখি তো আইডিয়াল সিটিটা কবে শেষ হলো। না, আইডিয়াল সিটি সে আসলে শেষ করতে পারে নাই। আর এখানে তো বলেই দিছে যে ডিউ টু ইটস এক্সেসিভ কস্ট উড রিমেইন আনফুলফিলড, এটাতে একটু বোঝা যাচ্ছে যে ফুলফিল হয় নাই। false। ঠিক। আমি তার একটু চেক করলাম যে অ্যাকচুয়ালি এটা হুট করে ফুলফিল হয়েছিল কিনা কোথাও সালে, না এটা ফুলফিল হয় নাই। তার মানে কনস্ট্রাকশনটা কমপ্লিট হয় নাই। 1500 এটা যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আমরা ওভারঅল একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এটা কি 1500 শতাব্দীতে কনস্ট্রাক্টেড হয়েছিল, হ্যাঁ নাকি না? হ্যাঁ বা না বলা যাচ্ছে কিনা চিন্তা করেন তো দেখি। না, হয় নাই। remain unfulfilled, that means হয়নি, হয়নি, complete হয়নি। না হয়নি, না হয়নি বলেই আমরা বলতে পারি নো ইট ওয়াজ নট কনস্ট্রাক্টেড ইন দ্য 15th সেঞ্চুরি, এবং এটার অ্যান্সার সেক্ষেত্রে আমাদের ফলস দিতে হবে আসলে। হ্যাঁ কারেক্ট, এবং এটার অ্যান্সারটা ফলস। তাহলে আমরা তিরিশের অ্যান্সার পেয়ে গেছি। কোত্থেকে আসছে? 30 তিরিশের অ্যান্সার যেখানে পেয়েছি তার আগে তিরিশের অ্যান্সার আছে। স্যার নিচেই মনে হয় আছে, এখান থেকে yet given the unsustainable urban model 31 অ্যান্সার, না না আমরা 29 অ্যান্সারটা এখনো বুঝতেছি। 29টাই বলছি আমি। ও 29টা দেখি, 29টা কি বলেছিল? Some of the challenges we face today be compared to those of the earlier time. এটার অ্যান্সারটা এই জায়গার আগে আসবে, এই শব্দের আগে, এটার উপরে, সেটাই বলতেছিলাম আপু, এটার উপরে আসবে। আগের প্যারাতেই আছে। হ্যাঁ এটার আগে আসবে এবং এই প্যারার নিচে আসবে, এটার আগে এবং এই প্যারার নিচে, অর্থাৎ এটা হবে হচ্ছে লোকেশন এইটার পরে। হ্যাঁ এখানে আমাদের হচ্ছে ক্লাইমেট ক্রাইসিস ছিল এবং এইটার আগে, তার মানে এই প্যারাগ্রাফটায়। তাহলে এই প্যারাগ্রাফটা আমরা একটু পড়ে দেখি এখানে এই রিলেটেড কোনো কথা বলেছে কিনা। না না সরি সরি, এটা ভুল হলো, এই জায়গায় আর কি। হ্যাঁ এই জায়গায় মানে এটা নিচের দিকের কথা, এই যে অ্যাজ নাও, হ্যাঁ এই জায়গারই শেষ অংশে আছে আসলে, টুডের কথা বলেছে। আমরা এখানে একটু চেক করে দেখবো যে এখানে অ্যান্সারটা এসেছে কিনা। কারেন্ট গ্লোবাল ক্রাইসিস, এটা হচ্ছে লাস্টের অংশটুকু শেষ করে তারপর আগাচ্ছে, দেখি এটা কোনো অ্যান্সার আমরা পাই কিনা। Some of the challenges we face today can be compared to those of earlier time. এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সবার সাথে, আমরা তারপরে নিয়ামুল কারেক্টটা দিচ্ছি। টুডের সাথে মিলে গেল। The world is on the cusp of a climate crisis which is predicted to cause widespread if left unaddressed. Then, as now,
এই দেন বলতে আসলে কাকে বোঝাচ্ছে? আর্লিয়ার টাইমকে বোঝাচ্ছে। অ্যাজ নাও, আজকালকার মতোই, এখানে একটা তুলনা করেছে। Radical solutions were called for to revolutionize the way people lived and safeguard humanity against catastrophe. আমার তো মনে হয় মিলে গেছে আসলে। কিভাবে মিলেছে? দেন ওই সময়েও বর্তমানের মতোই র্যাডিক্যাল সলিউশন গুলো নিয়ে আসা হতো। কোন সময়? ক্যাটাস্ট্রফি। এখানে ক্যাটাস্ট্রফি শব্দটা চ্যালেঞ্জের কে সিনোনিম করতেছে আর কি। আর দ্য ওয়ে পিপল লিভড, উই ফেস টুডে, এই উই বলতে উই এর রেফারেন্সটা টানতেছে আসলে এই যে পিপল, দ্য ওয়ে পিপল লিভ এই কথাটাকে। তো এই জায়গাটুকু পড়লে মোটামুটি বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আজকালকার প্রবলেম গুলোর সাথে অতীতের প্রবলেমের একটা তুলনা আসলে করা যাচ্ছে। 29-এর অ্যান্সারটা আমার মতে সেজন্য হচ্ছে ট্রু হবে। আপনাদের কি কি মনে হয়? বোঝা যাচ্ছে নাকি একটু বুঝে বলতে হবে এটাকে? আহ, এটা অনেকটা ফিল করার মতো আর কি জিনিসটা, হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড ম্যাচ করবে না, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, ওরা বুঝিয়ে দিচ্ছে আর কি যে অতীতের তুলনায় বর্তমানেও একটা তুলনা করছে এবং বলতেছে যে হ্যাঁ, আজকালকার চ্যালেঞ্জ গুলোকে ওই সময়েও আজকালকার মতোই আসলে দেন অ্যাজ নাও, ওই সময় বর্তমানের মতোই র্যাডিক্যাল সলিউশন আসলে ডাকা হচ্ছিল মানুষের জীবন এবং ক্যাটাস্ট্রফির এগেনস্টে সেফ গার্ড করার জন্য। সো 29-এর অ্যান্সারটা আসলে আমাদের Sir, what is the meaning of safeguard? কোনটা? সেফগার্ড। Safeguard. সেফগার্ড মানে হচ্ছে সেফ করার জন্য, মানে নিরাপত্তা দেওয়ার জন্য আর কি। এন্ড Oh, আচ্ছা। সেফগার্ড হিউম্যানিটি, দ্য ওয়ে পিপল লিভ এন্ড দ্য ওয়ে পিপল সেফগার্ড, যেভাবে মানুষজন রক্ষা করে আর কি হিউম্যানিটিকে এগেনস্ট ক্যাটাস্ট্রফি। তো এটার অ্যান্সারটা ট্রু হবে আসলে। 29-এর ট্রু, 30-এর ফলস, এটা আমরা আপাতত দিয়েছি। আর তার আগের দুটোকে আমরা দিয়েছি হচ্ছে নট গিভেন। তো 30-এর পরে চলুন এবার আমরা 31 নম্বরটাকে দেখি। Poor town planning is a major contribute to climate change. পোর শব্দটার মানে হচ্ছে খারাপ ভাবে। নিয়ামুল চলে আসুন, আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। পোর আরবান প্ল্যানিং মানে হচ্ছে খারাপ প্ল্যানিং করা হয়েছে। মেজর কন্ট্রিবিউট টু ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের একটা বড় সড়ো কন্ট্রিবিউটর মানে কারণ আর কি। তো এই রিলেটেড কথা আমাদের এই 1886 প্যারাগ্রাফটার পরে থাকার কথা। ক্লাইমেট চেঞ্জের কথা বলেছে কি, এই যে কি কজ দিয়েছে এখানে, ইজ অনলি ন্যাচারাল। এখানে মানে অ্যান্সার চলে এসেছে। নেমল এই জি লাইন স্যার, পড়ো তো। সাস্টেইনেবল, এটা ওই লাইন থেকে চলে আসছে। নেমল ইয়েট গিভেন দ্যাট, পড়ো একটু। স্যার ইয়েট গিভেন দ্যাট এটার মিনিং কি দাঁড়াচ্ছে একটু? অথচ ইয়েট তারপরও ইয়েট মানে হচ্ছে বাট, ইয়েট আসলে বাটের বদলে ইউজ করা হয়। বাট মানে কিন্তু তার বদলে ইয়েট ইউজ করা হয়। বাট গিভেন দ্যাট মানে আচ্ছা, যেহেতু, হ্যাঁ নেমুল, বাট গিভেন দ্যাট, Yet, yet, yet given that unsustainable urban models are a key cause of global climate change today, it's only natural to wonder how Leonardo might have changed the shape of modern cities. আনসাস্টেনেবল আরবান মডেল, এটাকে কি আমরা পুয়ার টাউন প্ল্যানিং এর সাথে তুলনা করতে পারি? জি স্যার জি স্যার, পারি। সিনোনিম কিন্তু, তাই না? True হবে মনে হয়। আনসাস্টেনেবল আরবান মডেল, পুয়ার টাউন প্ল্যানিং। টেকসই না, আনসাস্টেনেবল মানে টেকসই না, তাই না স্যার? হ্যাঁ, দুর্বল প্রকৃতি বোঝাচ্ছে। কি কজ, কি কজ কে কি আমরা মেজর কন্ট্রিবিউটর বলতে পারি? কি Major. স্যার জি স্যার। ক্লাইমেট চেঞ্জ, তো ক্লাইমেট চেঞ্জই, সো এটাকে আমরা দিয়ে দিতে পারি আনসার ট্রু। ট্রু। True. এটা আসতেছে এই জায়গা থেকে। এখানে আরেকটা জিনিস আপনাদের খেয়াল করার আছে, সেটা হচ্ছে যে রিডিং এ কোনো একটা কোশ্চেনের অ্যান্সার যদি আপনারা
পেতে কষ্ট হয় 1.5 মিনিটের বেশি কিছুতেই ওটার পেছনে সময় নষ্ট করবেন না। কারণ দেখেন একটা কঠিন, এটা এটা আমরা ধরলাম যে এটা হয়তো আপনাদের জন্য একটু কঠিন ছিল, তাই না? এটার পেছনে যদি বেশি সময় দিতেন লাভটা কি হতো? অথচ পরের দুটো কিন্তু যথেষ্ট সোজা ছিল, হ্যাঁ, তাড়াতাড়ি এসছে। আপনার উচিত এইগুলোকে সলভ করতে থাকা, 1.5 মিনিটের বেশি কোনোটার পেছনে আপনি সময় ব্যয় করবেন না। কারণ একটা যদি মিসও হয়, আপনার আসলে কয়েকটা মিস হলেও সমস্যা নাই, 10টা মিস হলেও আপনার আসলে রিডিং এ 7 থাকবে একাডেমিক যারা পরীক্ষা দিচ্ছেন। সো ডোন্ট ওয়ারি, সময় নষ্ট করেন না। এবার দেখুন আমরা পরেরটা করছি। কেউ আছেন পড়ার মতো এটাকে সলভ করার জন্য? City had আমি been করবো। largely used in Western thought until the movement ভাইয়া আমি শুধু এক লাইন পড়ছি। ও, নেমুলা একটু পড়তে যাচ্ছে। নেমুল পড়ো। ইন রেনেসা টাইম। In Renaissance times, local people fought against the changes to Pienza and Ferrara. ফট এগেইনস্ট মানে হচ্ছে আন্দোলন করতেছিল আর কি। মানে রেনেসার সময় স্থানীয় মানুষজন শাহবাগে জমায়েত হয়েছিল পিয়েজা এবং ফেরেরার যে পরিবর্তনগুলো ঘটতেছিল সেগুলো সম্পর্কে। নিয়ামুল বুঝছো? মানে কোটা আন্দোলন। হুম, পুরো আন্দোলন করতেছিল আর কি। তো লোকাল মানুষজন হচ্ছে এলাকাবাসীরা তারা হচ্ছে প্রতিবাদ সভা করছিল। এই হচ্ছে কাহিনী, এক দফা এক দাবি। তো চলো এবার আমরা এখানে ল্যান্ডমার্ক কি জাতি, ল্যান্ডমার্ক কোনটা? Pienza and Ferrara. কেরালা, এক্স্যাক্টলি। এরারা অলদোর এখানে পরের অলদোর প্যারাগ্রাফটাতে আছে তাই না? কোন পিয়েন- প্যারায় আছে? অলদোর Ferrara. এরারা আছে পেরেরা পেয়েছি, এদের। পিয়েনজা কোথায়? এই যে পিয়েনজা। আমাদের দরকার মানুষজন হচ্ছে ফট এগেইনস্ট করতেছিল কিনা আসলে। নেমুল, পড়া শুরু করো ভাইয়া। Although the Renaissance is renowned as an era of incredible progress in art and architecture, it is rarely noted that 15th century also marked the birth of urbanism as a true academic discipline. The রিগোর। rigor, the rigor and method behind the conscious conception of a city had been largely missing in Western thought until the moment when prominent Renaissance men pushed forward large-scale urban projects in Italy, uh, such as the reconfiguration of the town of Pienza and the expansion of the city of Ferrara. These works surely inspired Leonardo's decision to rethink the design of medieval cities with their winding and overcrowded streets and with houses piled against one another. যদিও রেনেসা বিখ্যাত আসলে যে এই সময় ব্যাপক প্রোগ্রেস হয়েছে আর্ট এবং আর্কিটেকচারে, এটা খুব কমই মেনশন করা হয় যে ওই 15শ শতাব্দীতে আরবানাইজম আরবানিজমও আসলে একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে আবির্ভূত হয়েছিল, শহরে করে ফেলা আর কি। এই যে একটা আগ্রহ, দ্য রিগোর আগ্রহ এবং যে মেথড আছে, মানে একটা সচেতন ভাবে কোনো শহরকে ডিজাইন করার ব্যাপারে, এইটা আসলে ওয়েস্টের চিন্তা ভাবনার মধ্যে ছিল না। যতক্ষণ না পর্যন্ত রেনেসার যেই প্রমিনেন্ট বা বিখ্যাত লোকজন তারা বড়সড় আরবান প্রজেক্ট গুলো ইটালিতে দেয়া শুরু করলো, তার আগ পর্যন্ত ওয়েস্টের লোকজন আসলে ভাবেই নাই তাদের আরবান এরিয়া গুলোকে যে ডিজাইন করতে হবে, এরকম কোনো চিন্তা তাদের মাথায় মধ্যে ছিল না। সো কিন্তু এটার আলোচনাটা শুরু হলো যখন পেনজা এবং ফেরেরাকে নিয়ে ডিজাইনিং করা শুরু করলো। তো এই কাজগুলোই আসলে লিওনার্দোর ডিসিশনকেও প্রভাবিত করেছিল, যে তারও মতে ওই মিডিভাল মানে মধ্যযুগীয় যে শহরগুলো আছে এই শহরগুলোকে আবার করে রিডিজাইন করতে হবে। সে চিন্তা করতেছিল যে বড় করতে হবে এবং আঁকা বাঁকা যে পথগুলো আছে, ওয়াইন্ডিং মানে হচ্ছে আঁকা বাঁকা পথ আর কি, এগুলোকে হচ্ছে আমরা নতুন করে ডিজাইন করবো, এটা সে হচ্ছে ভেবেছিল।
লোকাল মানুষজন, মেইন ভার্ব, আচ্ছা, ইন রেনেসাঁ টাইম লোকাল পিপল ফট এগেইনস্ট দ্য চেঞ্জেস টু পিয়াজে এন্ড ফেরেরা। মেইন ভার্ব হচ্ছে এখানে ফট, তাই না? মেইন ভার্ব হচ্ছে ফট। তো প্রশ্নটা হচ্ছে লোকাল মানুষজন ফট মানে লড়াই করেছিল, হ্যাঁ নাকি লড়াই করেছিল না? বলেন, লোকাল মানুষজন কি লড়াই করছিল এই চেঞ্জের বিরুদ্ধে, হ্যাঁ নাকি না? না স্যার, হ্যাঁও না নাও না, কিছুই না স্যার। হ্যাঁ, লড়াই করেছিল। করেছিল স্যার, কোথায়? না, লড়াই করে নাই। কোনটা হবে? স্যার কোনোটাই না, কারণ এখানে কোনো ওরা লড়াই করা নিয়ে কিছুই তো বলে নাই। অ্যান্সার তাহলে কি হবে? Not আর কি given. হবে নট স্যার? গিভেন। নাই নাই, নট গিভেন। অ্যান্সার হচ্ছে নট। যখন হ্যাঁ এবং না বলতে পারছেন না অ্যান্সার, তখন হচ্ছে নট গিভেন। সবাই একটু দেখুন, অনেক হাবিজাবি ভাইয়া, কথাবার্তা বলছে, কিন্তু আসল কথা হচ্ছে লোকাল মানুষজন লড়াই করতেছিল হ্যাঁ নাকি লড়াই লড়াই করতেছিল না। নিয়ামুল, বলো। প্যাসেজ ওয়ানটা পড়লে যেরকম একটা মানে সহজে বোঝা যায়, কিন্তু প্যাসেজ থ্রিটা বললে কঠিন লাগে। কঠিন লাগে বলতে ওইগুলার সেন্টেন্স স্ট্রাকচার গুলা একটু মানে আনফেমিলিয়ার লাগে। ওইটা কিভাবে ওভারকাম করা যায়? এই জন্য যে আর্টিকেল পড়তে বলছিলাম আমি। পড়ছো আর্টিকেল একটাও গত 1 মাসে? বিবিসি, তারপরে ডেইলি স্টার আর্টিকেল পড়তে বলছিলাম না নেমল ভাই? পড়ছস? আপনি তো কিছু ইয়ে দিচ্ছিলেন, পিডিএফ ফাইল দিচ্ছেন, ক্যাপিটালিজম, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওইগুলো ওইগুলো তো পড়ছিলাম। আর মানে পত্র পত্রিকা পড়তে যে বলছিলাম সেগুলা কে পড়বে? ওইগুলো পড়ছিলাম। আচ্ছা, আজকে থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? প্রতিটা দিনই হচ্ছে নতুন একটা সুযোগ পড়াশোনার জন্য, নতুন করে প্রিপারেশন নেয়ার। কালকে থেকে আমরা হচ্ছে এক দফা এক দাবি, আমরা আর্টিকেল পড়বো প্রতিদিন একটা করে। কোথেকে পড়বো? ডেইলি স্টার থেকে পড়তে পারি, গার্ডিয়ান থেকে পড়বো, না হলে হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ, এই ওয়েবসাইট গুলো যেগুলো আমি এর আগে আপনাদের দিয়েছিলাম। দরকার হলে আরেকবার দিব আপনাদের এক্সামিনি গ্রুপে, ওখান থেকে আপনারা পড়া শুরু করবেন। 32-এর অ্যান্সার হচ্ছে নট গিভেন। 32 অ্যান্সার জাতি একমত সবাই, ঠিক আছে? নট গিভেন, তাই না? জি ভাইয়া। ওকে, তাহলে 32-এরটা শেষ। আমাদের লাস্ট কোশ্চেন 33। 33টার আগে সবাইকে দেবো মিউট করে, এবার তারা। 33 নাম্বারটা হচ্ছে আপনাদের জন্য কুইজ, ঠান্ডা মাথায় একটু খেয়াল করুন, ঠিক আছে? একটু দেখেন কি হতে পারে আমাদের 33 অ্যান্সার। Leonardo da Vinci kept a neat, organized record of his design. লিওনার্দো দা ভিঞ্চি তার ডিজাইনের একটা খুব সুন্দর অর্গানাইজ রেকর্ড রেখেছিল। হ্যাঁ রেখেছিল, ইয়েস কেপ্ট, নো রাখে নাই। এটা প্রমাণ করতে হবে হ্যাঁ রেখেছিল নাকি রাখে নাই। মেইন ভার্বকে হ্যাঁ বা না বলা, এইটা হচ্ছে সহজ টেকনিক। মেইন ভার্বকে টার্গেট করেন এবং দেখেন মেইন ভার্বকে হ্যাঁ বা না বলা যাচ্ছে কিনা। এটুকুর মধ্যে অ্যান্সার আছে। স্ক্রিনে যা দেখাবো সেটার মধ্যে অ্যান্সার আছে, অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি। ওকে, ফাইনাল এক্সামে এই ধরনের কোশ্চেনের জন্য সর্বোচ্চ আপনারা সময় দিতে পারবেন হচ্ছে 1.5 মিনিট, তাই না? আমি আপনাদেরকে হচ্ছে 1 মিনিট সময় দিচ্ছি চিন্তা করার জন্য, ভাবেন একটু। এবার আমরা চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি, আপনারা শুধু আমাকে অ্যান্সার পাঠাতে পারবেন, সবাইকে না। সো অ্যান্সার গুলো পাঠানো শুরু করুন। কার মধ্যে কি অ্যান্সার এসেছে সবাই? এটা অ্যান্সারটা কি হতে পারে? ট্রু, ফলস, নট গিভেন?
আর 15 সেকেন্ড সময়, এর মধ্যে যারা অ্যান্সার পাঠানো পাঠিয়ে দেবেন। 10 সেকেন্ড। 4, 3, 2, 1, 0। অ্যান্সার পাঠানোর সুযোগ শেষ। সবাই এটার অ্যান্সারের লোকেশন কোথায় আছে বলেন তো দেখি। ফার্স্ট সেন্টেন্সে স্যার। তার একদম শুরুর 2 লাইনেই আছে। জি স্যার, এখানে আগেরটাও। ফার্স্ট সেন্টেন্স। তার নিট এবং অর্গানাইজ রেকর্ড রাখার ছিল কিনা, অভ্যাস ছিল কিনা, কেপ্ট না। তার ডিসঅর্ডার্ড ওয়ে অফ ওয়ার্কিং ছিল, নোট এবং স্কেচ। তার নোট এবং স্কেচ এটাই হচ্ছে তার ডিজাইনের রেকর্ড, তাই না? নোট এবং স্কেচ হচ্ছে তার ডিজাইনের রেকর্ড। স্কেচ মানে হচ্ছে যে খসড়া ছবি টবি আঁকার ডিজাইন করা আর কি। তো তার নোট এবং স্কেচ যেহেতু ডিসঅর্ডার, তার মানে আমরা বলতে পারি যে না, সে নিট এবং অর্গানাইজ রেকর্ড রাখতো না। তো তার অ্যান্সার হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে ফলস। সবাই কি এটা বুঝতে পেরেছেন? কারো কোনো সমস্যা আছে? আরেকবার করে বলতে হবে এটা? আশা করছি না। গ্রেট। সো ওভারঅল এবার আমরা একটু খেয়াল করি যে ট্রু ফলস নট গিভেনে আমরা আসলে কি দেখতে পেলাম। রিডিং এর স্যার ক্ষেত্রে আমি একটু করতে চাচ্ছি। শারিফা বলুন। হ্যালো। জি জি বলুন। হ্যাঁ, বাট এখানে পরে আমি আমি ফলস লিখেছি, বাট একটু কনফিউশন থেকে যায়। বাট ফ্রম দ্য লার্জেস্ট কালেকশন অফ লিওনার্দোস পেপার্স, মানে তার পেপার্স থেকে এবার অ্যাসেম্বল এ সিরিজ অফ ইনোভেটিভ থটস ক্যান বি রিকনস্ট্রাক্টেড রিগার্ডিং দ্য ফাউন্ডেশন আ নিউ সিটি অ্যালং দ্য টাইসিনো রিভার। এটার মিনিং কি বুঝিয়েছে? এটার মিনিং হচ্ছে যে ওর থটস গুলো থেকে ওরা আরেকটা শহরের ডিজাইনকে রিকনস্ট্রাক্ট করতে পারছে। কিন্তু আমাদের প্রশ্ন ছিল সে রেকর্ডটা কিভাবে রাখতো। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার বাসা খুব এলোমেলো, কিন্তু এই বাসার ভেতর থেকে মানুষজন এসে কিছু ডিজাইন বের করতে পারছে। বাট প্রশ্ন ডিজাইন বের করতে পারছে কি পারে না সেটা কিন্তু না ছিল। প্রশ্ন ছিল সে কেপ্ট অর্গানাইজ কিনা অর নট। হ্যাঁ, মানে আমরা যদি মেইন ভার্বটার দিকে ফোকাস করি তাহলে আমাদের অ্যান্সারটাকে চুজ করাটা সবসময় ইজি হবে। সে কেপ্ট এ নিট অর্গানাইজ রেকর্ড, হ্যাঁ অর না? অবশ্যই এটা ম্যাম না, রাইট? তাই না? এটাকে অবশ্যই আমরা না বলবো, এবং সে কারণে আমাদের অ্যান্সারটা ফলস হয়ে যাচ্ছে। যদি প্রশ্নটা আসতো যে ওর রেকর্ড থেকে অর্গানাইজড কোন ডিজাইনকে বের করে আনা গেছে কিনা, তখন আমরা হয়তো বলতাম যে হ্যাঁ, বের করে আনা গেছে। বাট সেটা আমাদের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ও রাখতো কিরকম রেকর্ড, ও রাখতো কিনা, এই জন্য অ্যান্সারটা চলে আসলো। তো ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে প্রথমত প্র্যাকটিসের সময় আমি সবসময় যেটা আপনাদের বলি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু প্র্যাকটিসের সময় ইমোশনাল প্র্যাকটিস করা যাবে না, প্রফেশনাল প্র্যাকটিস করতে হবে। আপনার যদি কারেক্ট অ্যান্সার হয় বেশি, তাহলেও মানে খুশি হওয়া যাবে না। রং অ্যান্সার যদি বেশি হয় তবু মন খারাপ করা যাবে না। সবসময় আপনাদেরকে বেসিক্সে ফেরত আসতে হবে। ক্লাসগুলো যেগুলো হয়েছে, ক্লাসের যে রেকর্ডগুলো আছে, রেকর্ডগুলো দেখতে হবে। এবং আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো নোট মেনটেন করেন, একটা ছোট ডায়েরি মেনটেন করেন, যেখানে আপনি যে যে ক্লাসগুলো হচ্ছে, যে যে কোশ্চেন টাইপস গুলোকে আমি ফোকাস করতে বলেছি, সিলেবাসে রেখেছি, ওগুলোর ব্যাপারে আপনি কিভাবে সলভ করতে হবে একটু ছোট নোট রাখেন ডায়েরিতে, তাহলে মনে থাকবে। এটা আমার আমার মায়ের সাজেশন আর কি, যে ক্লাস করলেও যদি আমরা খাতায় যদি একটু লিখে রাখি ক্লাসে কি পড়েছি, ওইটা আমাদের বেশি মনে থাকে। তো আমার মায়ের সাজেশনটা আপনাদেরকে আরেকবার দিলাম। তো আপনারাও হচ্ছে রিডিং এর ব্যাপারে যারা স্ট্রাগল করছেন, আপনারা অবশ্যই প্রত্যেকটা কোশ্চেনের ব্যাপারে আমার ক্লাসগুলোর যে সাজেশন গুলো আছে এগুলোকে সুন্দর করে একটু ছোট ছোট নোট করেন নিজেদের মতো। তারপর যখনই রিডিং সলভ করছেন একবার করে নোটটাকে ফলো করে দেখেন যে নোটে যেভাবে লেখা আছে ওইভাবে আপনি ঠিকঠাক মতো ফলো করতে পারছেন কিনা। বেসিক্স গুলো আগে ঠিক করেন, তারপরে আপনি চেক করেন যে আপনার প্রতিদিন রিডিং পড়ার অভ্যাস আছে কিনা। আর থার্ডলি চেক করেন যে এখানে যে জিনিসগুলো ফোকাস করতে বলেছি সেগুলো আমরা ফোকাস করতে পেরেছি কিনা। আমরা আজকে যখন সেশনটা নিচ্ছিলাম আমরা প্রথমে আলোচনা করেছি ট্রু ফলস নট গিভেন বলতে আমরা আসলে কি বুঝি। আমরা এটা নিয়ে কথা বলে নিয়েছিলাম যে হ্যাঁ বলা যাচ্ছে কিনা, না বলা যাচ্ছে কিনা। না বলতে পারলে ফলস, মেইন ভার্বকে খেয়াল রেখে হ্যাঁ বলতে পারলে হচ্ছে ট্রু, আর হ্যাঁ বা না বলতে না পারলে অ্যান্সার আসবে নট গিভেন।
27-এ আমরা এটাকে হ্যাঁ বলতে, হ্যাঁ বা না বলতে পারিনি, যে মানুষজন লিওনার্দোকে জিনিয়াস হিসেবে রেফার করেছিল, হ্যাঁ, রেফার করেন নাই, না, হ্যাঁ বা না বলতে পারিনি আমরা। আহ, এটা প্রেডিক্টেড করা হয়েছে হ্যাঁ, বা প্রেডিক্টেড করা হয় নাই, এটাও আমরা প্রমাণ করতে পারিনি। 29-এর ক্ষেত্রে আমরা বলেছি হ্যাঁ, ক্যান বি কম্পেয়ার্ড, এটাকে কম্পেয়ার করা যেতে পারে, কিছু চ্যালেঞ্জকে কম্পেয়ার করা যেতে পারে। আমরা 30 নম্বরে বলেছি না, এটা কনস্ট্রাক্টেড হয় নাই আসলে 15শো শতাব্দীতে। 31-এ আমরা বলেছি যে হ্যাঁ, এটা একটা মেজর কন্ট্রিবিউটর। 32-এ আমরা বলেছিলাম যে হ্যাঁ বা না বলা যাচ্ছে না, যে তারা ফট করেছিল, যুদ্ধ করেছিল হ্যাঁ, নাকি যুদ্ধ করেন নাই। 33 নম্বরের ক্ষেত্রে আমরা বলছি যে না, সে একটা নিট বা অর্গানাইজ রেকর্ড রাখেন নাই। এই কারণে এই অ্যান্সার গুলো ট্রু ফলস আর নট গিভেন হয়েছে। আজকের ক্লাসের রেকর্ডটা আপনারা যদি দেখেন, আমার মনে হয় আপনাদের জন্য আরেকটু ক্লিয়ার হবে, বা ট্রু ফলস নট গিভেনের উপরে আজকের এই সেশনটা আমি নেওয়ার চেষ্টা করলাম আসলে। তো আপনারা এটার উপর একটু প্র্যাকটিস করুন। কেমব্রিজ 18-র আরো কিছু ট্রু ফলস নট গিভেন আছে, বিশেষ করে পার্ট 3 গুলো আপনারা যেগুলো করেছেন সেগুলোকে আরেকবার রিভিজিট করুন, দেখুন এই অ্যাঙ্গেল থেকে আপনারা সেগুলোকে বুঝতে পারছেন কিনা, মেইন ভার্বকে টার্গেট করে আপনারা বুঝতে পারছেন কিনা, হ্যাঁ বা না বলা যাচ্ছে কিনা একটু বুঝতে পারছেন কিনা। ওই প্যাসেজগুলো আগে সলভ করেছেন কি করেন নাই ডাজ নট ম্যাটার, মূল ব্যাপার হচ্ছে যে প্যাসেজটায় আবার গিয়ে মূল টেকনিকটা আপনারা বুঝতে পারছেন কিনা। এটা আপনারা সবাই একটু ট্রাই করবেন। আমরা আজকে আমাদের 10টায় একটা রাইটিং এর ক্লাস আছে,